বন্ধুরা, আমার নাম কাজল। আমি একজন ৩০ বছর বয়সী বিবাহিত নারী। আমার একমাত্র ছেলে এখন কলেজে পড়ে। আমার স্বামী বিদেশে কাজ করেন, তাই বছরে মাত্র একবারই তিনি দেশে আসেন। তার সেই ১৫-২০ দিন আমার জীবনে যেন এক আনন্দের ছলকানি নিয়ে আসে। কিন্তু যখন তিনি আবার ফিরে যান, আমার জীবনটা আবার শূন্যতায় ভরে যায়। হয়তো ভাবছেন, আমি একা থাকতে থাকতে কেন কাউকে আমার জীবনে নিয়ে এলাম না, যে আমার এই অপূর্ণতার অভাব পূরণ করতে পারত। কিন্তু আমি চেষ্টা করেছিলাম, আর সেই চেষ্টাতেই ধোঁকা খেয়েছি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পরিবেশ ছিল রক্ষণশীল আর কঠোর। অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু বাবার কঠোরতা আর ভাইদের শাসনের কারণে কখনোই সাহস পাইনি। আরেকটা কারণ ছিল, ছোটবেলা থেকেই আমি একটু গোলগাল ছিলাম। দেখতে অবশ্য ফর্সা আর মিষ্টি ছিলাম, কিন্তু উচ্চতা একটু কম হওয়ায় মোটাসোটা মনে হতো। স্কুল পেরিয়ে কলেজ শুরু হলো, কিন্তু ফাইনাল ইয়ারেই বাসা থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, কিন্তু মনে হতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো হতেই হবে না। শেষমেশ রান্নাবান্না, কাপড় কাচা, সংসারের কাজই তো করতে হবে। তাই বেশি আপত্তিও করলাম না। বিয়ে হলো। স্বামী খুব ভালো মানুষ, আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু বিয়ের পরের রাতেই বুঝতে পারলাম আসলে বিয়ে কি। সেই রাতটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। ধীরে ধীরে সহ্য করতে শিখলাম। তারপর এসব যেন আমার জীবনের রুটিন হয়ে গেল। সারাদিন অপেক্ষা করতাম, আর রাত হলেই যেন আমার সমস্ত আনন্দ ফিরে আসত। স্বামীও আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু বন্ধুরা, যেমন রাতের পর সকাল আসে, সুখের পর দুঃখ আসে, তেমনি আমার জীবনের গল্পেও মোড় এলো। ২ বছর পর আমাদের ছেলে হলো। ছেলে যখন স্কুলে যেতে শুরু করল, তখনই স্বামীর কোম্পানি থেকে তাকে বিদেশে কাজের সুযোগ দেওয়া হলো। বেশি টাকা আর ভালো জীবনের আশায় তিনি আমাদের ছেড়ে বিদেশ চলে গেলেন। যাওয়ার সময় বললেন, কয়েক বছরের ব্যাপার মাত্র, সময় কেটে যাবে। কিন্তু সময় যেন আর কাটতেই চায়নি। আমার জীবনটা মরুভূমির মতো শুষ্ক হয়ে গেল। দিনের বেলা কোনো রকমে কাটত, কিন্তু রাতগুলো একদম শেষ হতে চাইত না। রাতভর বিছানায় শুয়ে শুধু স্বামীর কথা ভাবতাম। তার সাথে বাজারে ঘুরতে যাওয়া, তার কাঁধে মাথা রেখে ঘুমানো, ছোট ছোট আবদার করা, এসব কিছু যেন আমার জীবন থেকে হারিয়ে গেল। আমার ছেলে বড় হয়ে গেল। ওর সাথে বাইরে যেতাম, কিন্তু স্বামীর জন্য যে আবেগ ছিল, সেটা তো ছেলের প্রতি দেখানো যায় না। সেই সময় আমার স্বামীর এক বন্ধু হঠাৎ করে বাজারে আমার সঙ্গে দেখা করলেন। কথাবার্তার পর একদিন বাসায় আসতে বললেন। এরপর ধীরে ধীরে আমাদের আরও কিছুবার দেখা হলো। তিনি বিবাহিত ছিলেন, পরিবারও ছিল, কিন্তু কেন জানি না, তার প্রতি আমার মন টানতে শুরু করল। কিছুদিন পর তিনি আমার প্রতি ভালোবাসার কথা বললেন। আমি তো এতদিন ভালোবাসার জন্য হাহাকার করছিলাম। আমি কিছু বলতেও পারলাম না, ফিরিয়েও দিতে পারলাম না। ধীরে ধীরে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়লাম। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এক নতুন আনন্দে ভরিয়ে দিল। আমার একাকিত্ব যেন দূর হয়ে গেল। তিনি আমার অপূর্ণতা বুঝতেন, আমাকে অনুভব করতেন, আমাকে বিশেষ মনে করাতেন। তার মিষ্টি কথা, যত্নশীল আচরণ, আর কিছু মধুর মুহূর্ত যেন আমার নতুন জীবনের আশ্রয় হয়ে উঠল। কিন্তু সমাজের সাথে সাথে বুঝতে পারলাম, তার ভালোবাসার আসল সত্যটা কতটা কঠিন। তিনি শুধু আমার একাকিত্ব আর আবেগের সুযোগ নিয়েছিলেন। আস্তে আস্তে দূরে সরে গেলেন, একদিন পুরোপুরি মিলিয়েই গেলেন। তখনই বুঝলাম, আমি তার কাছে শুধু একটা খেলা ছিলাম, তার চাহিদা মেটানোর একটা মাধ্যম মাত্র। এখন আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। যে ভালোবাসার জন্য আমি এতদিন তৃষ্ণার্ত ছিলাম, সেটাও আমাকে প্রতারণা করল। মনে হচ্ছিল আমার জীবনের সব স্বপ্ন একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বুকের ভেতর গভীর ক্ষত নিয়ে একা হয়ে গিয়েছিলাম। কারো ওপর আর বিশ্বাস রাখার মতো মনোবল ছিল না। মনে হচ্ছিল আমার চারপাশের সব রং হারিয়ে গেছে। জীবনটা এক ঘোর অন্ধকারে ঢেকে গেছে, প্রতিটি দিন যেন এক বিশাল বোঝা। আমি কেবল বাসায় বসে থাকতাম, সারাদিন পাগলের মতো টিভির সামনে বসে থাকতাম, আর অথা খেতে থাকতাম। আগে থেকেই আমার শরীর ভারী ছিল, কিন্তু এখন সবাই বলতে শুরু করল, কাজল আরও মোটা হয়ে গেছে। তবে এসব কথায় আমি আর পাত্তা দিতাম না। আমার ভাবনা ছিল, এখন আমাকে দেখার মতো আর কেই বা আছে। আমার ছেলে কলেজে যাওয়া শুরু করল। নতুন যৌবনের উচ্ছ্বাসে ও নিজেকে ফিট রাখার জন্য জিমে ভর্তি হল। কয়েক মাসের মধ্যেই ওর শরীর গঠিত হয়ে গেল, দেখতে আরও আকর্ষণীয় লাগছিল। একদিন ছেলে এসে আমাকে বলল, মা, তুমি কেন জিমে ভর্তি হও না? সবাই বলে তুমি মোটা, তুমি একবার দেখিয়ে দাও, তুমিও ফিট হতে পারো। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু ছেলের অনেক অনুরোধে আমি শেষমেশ ঠিক করলাম যে জিমে ছেলে যায়, আমিও সেখানে ভর্তি হব। সেখানে আমার পরিচয় হলো একজন বন্ধুর সঙ্গে,
তার নাম সন্দীপ। বয়সে আমার ছেলের চেয়ে বড়, তবে ওদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। সন্দীপ আমাকে ধৈর্য ধরে সব বুঝিয়ে দিল, এমনকি আমার জন্য আলাদা ডায়েট প্ল্যান তৈরি করে দিল। কি খাব, কখন খাব, কি খাব না, সবকিছু। আমি তার দেওয়া সব পরামর্শ মেনে চলতে লাগলাম। তবে শরীরচর্চার বিষয়টা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগত। কারণ জিমে আমি ছিলাম সবচেয়ে ভারী গরনের। আয়নার সামনে নিজেকে দেখে মাঝে মাঝে নিজেকেই অদ্ভুত লাগত। একদিন আমার ট্রেনার আমাকে বল, ম্যাডাম, আমার মনে হয় আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, আমি খেয়াল করেছি আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যান এবং ঠিকমতো ব্যায়াম সম্পন্ন করতে পারেন না। আমি হেসে বললাম, আমি যদি ক্লান্ত হয়ে যাই তাহলে কিভাবে পুরো ব্যায়াম করব? সে বলল, আপনি যদি দুপুরের দিকে আসেন তাহলে আমি আপনাকে এমন কিছু ব্যায়াম শিখিয়ে দেব যা আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্রুত কমিয়ে দেবে এবং আপনি দ্রুত ফিট হয়ে উঠবেন। আমি রাজি হয়ে গেলাম। পরদিন দুপুর 2টায় যখন আমি জিমে গেলাম, দেখলাম তখন সেখানে কেউ নেই। আমি চেঞ্জ রুমে গিয়ে পোশাক বদলালাম। তারপর বাইরে এসে দেখি সন্দীপ বসে আছে, পাশে আমার ছেলে। দুজনেই কম্পিউটারে কিছু দেখছিল। আমি গিয়ে পাশে বসতেই বুঝলাম ওরা 6 প্যাক বানানোর কৌশল নিয়ে ভিডিও দেখছে। সন্দীপ আগেই এসব জানত, কিন্তু এবার আমার ছেলেও নিজের জন্য 6 প্যাক বানাতে চায়। আমি পৌঁছাতেই সন্দীপ উঠে দাঁড়াল এবং আমাকে এক্সারসাইজ এরিয়ায় নিয়ে গেল। প্রথমে হালকা কিছু ব্যায়াম দিল, যা খুব কঠিন ছিল না। তবে এসব ব্যায়াম আমাকে প্রচুর ঘামিয়ে দিল। সেদিন সত্যিই শরীরটা আগের চেয়ে হালকা মনে হচ্ছিল। কয়েকদিন এভাবেই চল। সন্দীপ আমার দিকে বিশেষ নজর দিতে লাগল। ব্যায়ামের পাশাপাশি আমার খাওয়া দাওয়ার বিষয়েও খেয়াল রাখত। এই সময়ের মধ্যে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হল। আগে সে আমাকে ম্যাডাম বলে ডাকত, পরে সরাসরি কাজল বলে ডাকতে শুরু করল। আমি নিজেও ধীরে ধীরে ওর কাছে টান অনুভব করতে লাগলাম। সন্দীপের সুগঠিত শরীর, ওর যত্নশীল স্বভাব আমাকে মুগ্ধ করত। সময়ের সঙ্গে সঙ্গে ওর প্রতি আমার মনের গভীরে একটা আলাদা অনুভূতি জন্ম নিল। সন্দীপের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের এক নতুন আশার আলো হয়ে উঠল। সে শুধু আমার ট্রেনার ছিল না, সে একজন মানুষ যে আমাকে বুঝত, আমার অনুভূতিকে মূল্য দিত। ওর চোখের সেই মায়াভরা দৃষ্টি যেন আমার হৃদয়ের গভীর ক্ষতগুলোকে আরেকবার প্রেমের পরশে সান্ত্বনা দিতে শুরু করল। আমি চাইলেও নিজেকে থামাতে পারছিলাম না। আমরা প্রায়ই এক্সারসাইজ শেষ করার পর একসঙ্গে বসে গল্প করতাম, জীবনের উত্থান পতন নিয়ে কথা বলতাম। সন্দীপ আমাকে আমার জীবনের গল্প জিজ্ঞাসা করত, আর আমি আমার একাকিত্ব, দুঃখ কষ্টের কথা ওর সঙ্গে ভাগ করে নিতাম। ও মনোযোগ দিয়ে শুনত, যেন আমার প্রতিটি শব্দ ওর হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। একদিন জিমের পর আমরা বাগানে বসেছিলাম। তখন মনে হলো এবার আর আমি আমার মনের কথা চেপে রাখতে পারব না। সন্দীপের উপস্থিতি আমার শূন্য জীবনে আবারও রং এনে দিয়েছিল। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বুক ধরফর করা কণ্ঠে বললাম, সন্দীপ, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। তোমার সঙ্গে দেখা হওয়ার পর মনে হচ্ছে আমার শূন্য জীবন আবার নতুন করে আলোর দেখা পেয়েছে। জানি না এটা কেমন অনুভূতি, তবে এটুকু জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সন্দীপ আমার চোখের দিকে তাকাল। কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে আমার হাত নিজের হাতে নিল। ওর চোখে একটা গাম্ভীর্য ছিল, আর খুব কোমলভাবে বল, কাজল, তুমি একজন অসাধারণ মানুষ। তোমার মন অনেক নির্মল, তোমার অনুভূতি খুব সত্যি। আমি সেটা বুঝতে পারি এবং সম্মান করি। কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে, তুমি একজন বিবাহিতা নারী। আমি তোমার মনের অবস্থাটা অনুভব করি, কিন্তু আমাদের এই সম্পর্ককে আমরা ভালোবাসার নাম দিতে পারি না। ওর কথায় আমার মুখে হঠাৎ করেই এক ধরনের বিষাদ নেমে এল। কিন্তু সন্দীপ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বল, কাজল, ভালোবাসার মানে সবসময় একটা সম্পর্ক হওয়া নয়। কখনো কখনো কারো প্রকৃত বন্ধু হওয়া, তার সুখ দুঃখের সঙ্গী হওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। আমি সবসময় তোমার পাশে থাকব, কিন্তু আমাদের এই বন্ধনকে অন্য কোনো রূপ দেওয়া ঠিক হবে না। ওর কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম হয়তো আমি আমার একাকিত্বে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে সম্পর্কের সীমারেখাটা বুঝতে পারিনি। সন্দীপ শুধু আমার আবেগকে নিয়ন্ত্রণ করতেই শেখাল না, বরং এটা বোঝাল যে ভালোবাসা মানেই কেবল একসঙ্গে থাকা নয়, কখনো কখনো বুঝদারির সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই প্রকৃত ভালোবাসা। সেদিনের পর আমি আমার হৃদয়ে ওর প্রতি জন্ম নেওয়া অনুভূতিগুলো শান্ত করলাম। জানতাম যা হয়েছিল তা ছিল জীবনের এক নতুন মোড়। তবে সন্দীপের সঙ্গে আমার সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠল। একটা বন্ধুত্বের সম্পর্ক, যেখানে দুজন দুজনকে শ্রদ্ধা করত, কিন্তু কোনো প্রত্যাশা ছিল না। তখন আমি সত্যিই অনুভব করলাম, ভালোবাসা মানে কেবল কাউকে পাওয়াই নয়,
বরং তার সুখের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও এক ধরনের ভালোবাসা। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আরে নীলা, কি ব্যাপার? কি হলো? কাল না তোমার আসার কথা ছিল? হ্যাঁ ছিল, কিন্তু যাব না। ব্যাস, হয়েছে। আর কিছু বলবেন? আরে, এভাবে রেগে কথা বলছো কেন? আমি আবার কি অপরাধ করলাম? আপনি কি অপরাধ করেননি এইটা একটু ভেবে বলুন তো। মানে? আমি ঠিক মানে বুঝলাম না। ও, এখন আপনি মানেই বুঝতে পারছেন না? আইরে মানুষ, কেন বুঝবেন না কেন? আপনি শিউলিকে কেন ফোন করছেন? আপনি আমাকেও আসতে বললেন, আবার ওকেও আসতে বললেন একই টাইমে। কেন এরকম কেন? দেখো, তুমি আমাকে অবশ্যই ভুল বুঝছো। আমি ওকে ডাকছি ঠিক আছে, কিন্তু ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য আমি ডাকি নাই। আমি তোমাকে ডাকছিলাম তোমার সঙ্গে কোথাও যাব, এটা মিট করতে চাইছিলাম, কিন্তু তুমি এটা আমাকে অযথা ভুল বুঝছো। বুঝতে পারছো? ও, তাই নাকি স্যার? হ্যাঁ, এরকম আজকাল। হ্যাঁ, আমি সব বুঝি। আপনি যে তলে তলে কি করছেন এটাও আমি বুঝি। আপনি আমাকেও খাবেন, আবার ওকেও খাবেন, এটা আমি মনে বুঝি না। যে কোনো একজনকে আপনি সিলেক্ট করেন। আপনি খেলার পুতুল ভেবেন না, আমরা আসলে আপনার হাতের খেলার পুতুল না, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, একটু ভালো হন, স্বভাবটা একটু ভালো করার চেষ্টা করেন, বুঝতে পারছেন? হ্যাঁ জনাব, এইভাবে দিন যায় না। আমি তো আসলে তোমাকে ঠিক বুঝাইতে পারছি না। আসলে তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। ও বাবারে, হ্যাঁ, এই দেখছি কিছুই বোঝে না। হ্যাঁ, আদা মাছটা উল্টে খেতে জানে না। আরে জনাব, আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, একটু বোঝেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি ওকে চান না আমাকে চাইছেন, কোনটা? আরে পাগলি, আমি যখন তোমাকে বোঝাইতেই পারছি না, তবে ক্লিয়ার শুনে রাখো। আমি কাউকে চাচ্ছি না, আমি শুধু তোমাকে চাইছি। এটা কি তুমি আমার ভাষাতে বুঝতে পারো না? আর যদি কখনো এই ধরনের হয়, তারপরে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথায় পেতে নেবো, বুঝছো? ও, আজকাল তাই না? হ্যাঁ, তাহলে আসলে তোমাদের মানে উচিত শিক্ষা না দিলে তোমরা সোজা হও না, বুঝছো ব্যাপারটা? একটু উচিত শিক্ষা তোমাদের পাওয়া দরকার, কারণ তোমরা আজ তো এখানে, আবার কাল ওখানে। এই স্বভাবটা একটু চেঞ্জ করো। তুমি আমাকে দিনের পর দিন ইউজ করছো, দিনের পর দিন তুমি আমাকে যা বললো আমি তাই শুনি। আমি কি তোমার কোনো কথা অমান্য অমান্য করছি বলো? না, এটাকে আমি অস্বীকার করছি? তাহলে? আরে তাহলে আবার কি? তুমি আগামীকালকে আসো, আমার সঙ্গে একটু দেখা করো, তারপরে দুজনে একসঙ্গে হয়ে বসে সব কথা মিট করব, কি করা যায় না যায়। আমি তো ব্যাপারটা তোমাকে সব খুলে এখন বলতে পারবো না, তুমি আসলে আসলে সব বলবো, নাকি? আহ, অনেকদিন বুঝি খাওয়া হয় না, তাই না স্যার? হ্যাঁ, অনেকদিন খাওয়া হয় না, খাওয়া লাগবে। হুম, হ্যাঁ, এবার দেখবো কে কত পারে। হ্যাঁ, স্বাদ মিটাই দেব, দেখবো না। আমার প্রতি তোমার রাগ এখনো কমেনি। আমি তো ভয়ে আছি। এরকম করছো কেন? একটু নর্মাল হও, একটু ঠান্ডা মস্তিষ্কে আমার সঙ্গে কথা বলো, তাহলে না আমি কথা বলে তোমার সঙ্গে মজা পাবো। ওইসব স্যার, ওইসব ছাড়েন, ওইসব মজা টজা আমি বুঝি না। আমার লাগবে এই জানি, আমাকে দিতে হবে। আমি আগামীকালকে আসবো, তবে ওই আগের ওইখানে যেখানে পূর্বে ছিলাম ওখানে। হ্যাঁ, ওখানে আসলে তারপরে তুমি আমাকে যেভাবে বলবে ওভাবে, কিন্তু পূর্বের মতোই আমাকে দিতে হবে। ওইসব আমি কিছু বুঝি না। আমার রাগ হয়েছিল শুধু, তুমি আমার মাঝখানে আরেকজনকে টানো কেন? একটা মেয়ে অন্য মেয়ে আর একটা মেয়েকে এভাবে সহ্য করতে পারে একজনের সঙ্গে? বলো, তুমি এটা জানো না? এই জন্য আবার রাগ হয়েছে, বুঝছো? ও, তাই নাকি? জি জনাব, বোঝো না তুমি? হুম, ও,
তো এখন কি তোমার রাগ কমছে? যদি রাগটা কমে তাহলে কিছু কথা বলতাম। জনাব, যতক্ষণ আমি প্রাণ ভরে তোমাকে খেতে পারবো না ততক্ষণ আমার রাগ কমবে না, বুঝতে পারছো? হুম, বোঝো এবার। তোমাকে চিড়ে চিড়ে খাবো, বুঝছো? মাথায় রেখো বিষয়টা। তোমার কথা শুনে তো আমার খুব ভয়ই লাগছে। বাবা, এত পারদর্শী হঠাৎ হয়ে গেলে কেমনে তুমি? আগে কালকে আমি আসি না তোমার কাছে, তারপরে ওই দুইজনকে খাওয়ার স্বাদ মেটায় দেবো ভালো করে, বুঝছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে পাগলি, আসো তুমি। কাউকে লাগবে না, শুধু তোমাকেই লাগবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বাদে অন্য কাউকে আমার দরকার নেই। আরে বাবা, তোমাকেই তো আমি নিয়মিত খাচ্ছিলাম, নিয়মিত ডাকি, তোমার সঙ্গে মজা করি। এখন এর মধ্যে তুমি অন্যকে অযথা সন্দেহ করে আমাকে এত রাগারাগি করছো, আমার সঙ্গে বাজে বকছো। এসবগুলো ঠিক না, বুঝছো? তুমি শুধু আমার। তো ঠিক আছে, আগামীকালকে আসো, তুমি কথা হবে তোমার সাথে, বুঝছো? ঠিক আছে জনাব, তাই হবে। তুমিও ভালো থেকো। আর শোনো, সাথে না প্রোটেকশন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। বাই বাই। কালকে সকালে 9টা 10টার দিকে ফোন দিও, হ্যাঁ? আল্লাহ হাফেজ। ওকে, বাই। নমস্কার বন্ধুরা। আমার ভাবি প্রাদি ভাইয়ার ঘরে ঘুমতো না। কোনো রাতে যদি সে ভাইয়ার ঘরে ঘুমতো, তাহলে পরের দিন সকালে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসত। একদিন ভাবি ঘুমিয়েছিল, তখন আমি তার চাদর নিয়ে ভাইয়ার ঘরে চলে গেলাম। ভাইয়া আমাকে ভাবি ভেবে যা করল, সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। যখন আমার ঘুম ভাঙল, দেখলাম ভাবি আমার বিছানার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে এভাবে দেখে আমার মনটা সবসময় ছটফট করত, কিন্তু কখনো তাকে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। প্রায়ই এমন হতো যে সকালবেলা ভাবির অবস্থা এমন হয়ে যেত। কিছুদিন আগে একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি তুমি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এসে এত কাঁদো কেন? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে আমাকে বকল। ভাবি যখনই ভাইয়ার ঘর থেকে বেরোত, তার মুখটা অদ্ভুত দেখাত। তার এলোমেলো চুল আর পুরনো কাপড় যেন একটা অসহায়তার গল্প বলতো। এই ঘটনা কয়েক বছর ধরে চলছিল, আর আমি যত বড় হচ্ছিলাম ততি সবকিছু আমার কাছে আরো অদ্ভুত লাগছিল। আমার মনে একটা প্রশ্ন জাগছিল, রাতে ভাইজা ভাবির সঙ্গে আসলে কি করে? এই প্রশ্নটা আমাকে অস্থির করে তুলছিল। এখন আমার বয়স হয়েছে 16 বছর, আর অনেক কিছুই বুঝতে শিখেছি। ভাবির কান্নার মুখ দেখে মনে হতো সে যেন কোনো বাধ্যবাধকতার সঙ্গে লড়ছে। কিন্তু অবাক করার বিষয় হল, ভাবি যখন ঘর থেকে বেরোত তখন সে কাঁদতে থাকত, আর ভাইজা বেরোলে তার মুখে একটা হাসি থাকত। মনে হতো ভাইজা পুরোপুরি খুশি আর তরতাজা। সে সবসময় গুনগুন করত। তারপর ভাবি ভয়ে ভয়ে তার সামনে আসত, আমার হাত দিয়ে তার জন্য নাস্তা পাঠিয়ে দিত, আর চোখের জল ফেলত। ভাবির এই অবস্থা দেখে আমার খুব মায়া হতো। আমি তখন 10ম শ্রেণীতে পড়তাম। নাস্তা দিয়ে আমি স্কুলে চলে যেতাম, কিন্তু প্রতিবার মনে হতো ভাইয়া কখনো অস্থির বা বিরক্ত হয় না। সে সবসময় হাসিখুশি মুখে নাস্তার টেবিলে আসত, আর তার মুখে সবসময় একটা আনন্দের ছাপ থাকত। কিন্তু ভাবির মুখ দেখে মনে হতো সে যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমার মন চাইতো তাকে জিজ্ঞেস করি, ভাইজা রাতে তোমার সঙ্গে কি করল যে তোমার এমন হাল হল? কিন্তু ভাইয়ার নাম শুনলেই ভাবির মুখে যে ভয় ফুটে উঠত, তা আমাকে চুপ করিয়ে দিত। ভাবি প্রতি রাতে ভাইয়ার ঘরে ঘুমোতে যেত না, বরং আমার সঙ্গেই ঘুমোত। কিন্তু মাঝে মধ্যে ভাইয়া তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যেত। ভাবি বারণ করার চেষ্টা করত, কিন্তু ভাইয়া তার কথা শুনত না। ভাইয়ার গলায় এমন মিষ্টি ভালোবাসার সুর থাকত যে দেখে যে কেউ অবাক হয়ে যেত। কিন্তু আমি ভালো করেই জানতাম, ভাইজা ভাবিকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে কিছু খারাপই করত। কোনো বাচ্চার পক্ষে নিজের ভাবিকে কাঁদতে আর কষ্ট পেতে দেখা খুব কঠিন। আমারও তাই হয়েছিল। আমি না পড়তে পারছিলাম, না ঘরে মন বসাতে পারছিলাম। মন চাইতো যে কোনো উপায়ে ভাবিকে ভাইয়ার ঘরে যেতে না দিই, কিন্তু ভাইজাকে বারণ করার সাহস আমার হতো না। ভাইজা আমার সামনে ভাবির সঙ্গে খুব ভালোবাসার ব্যবহার করত, কিন্তু ঘরের এই পরিবেশ আমাকে এতটাই ভেঙে দিয়েছিল যে আমি পরীক্ষায় খারাপভাবে ফেল করলাম। ভাবিকে আমার রেজাল্ট বলিনি, কিন্তু আমার বন্ধু সালোনি অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। সে বারবার জিজ্ঞেস করতে লাগল, তোর মন কোথায় ভেসে বেড়াচ্ছে? আমি তাকে ভাইয়া আর ভাবির কথা খুলে বললাম। হঠাৎ সালোনি বলল, তোর ভাইজা কি ইংরেজি সিনেমা দেখে না? তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। আমি বুঝতে পারছিলাম না তার উদ্দেশ্য কি। সে কথা ঘোরাল,
তারপর ভাবির চাচাতো মামা আর্জনের কথা উঠল। সেদিন দুপুরে আর্জন মামা আমাদের বাড়িতে এসেছিলেন। ভাবির সঙ্গে তার ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল। ভাবি বলতো তারা দুজনে ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছে। তারপর আর্জন মামা দুবাই চলে যান, আর ভাবির বিয়ে হয় ভাইয়ার সঙ্গে। ভাবির বিয়ের 15 বছর হয়ে গেছে, আর আমি তার একমাত্র নন্দ। কয়েক বছর আগে পর্যন্ত হয়তো সব ঠিকঠাক ছিল, নয়তো আমি ছোট ছিলাম, বুঝতে পারতাম না। কিন্তু গত কয়েক বছরে আমি ভাবির অবস্থা বুঝতে শুরু করেছি। আমি বুঝে গেছি আমার ভাইজা ভালো মানুষ নয়, আর সেই কারণেই ভাবি কষ্ট পাচ্ছে। এই ভাবনাটাই আমার মনে নিজের প্রতি একটা ঘৃণা জন্ম দিয়েছিল। আর্জন মামা আর ভাবির বন্ধুত্ব খুব গভীর ছিল। তিনি 1 বছর আগে ভারতে ফিরে এসেছেন, আর প্রাদি ভাবির সঙ্গে দেখা করতে আসতেন। কিন্তু ভাবি তার আশা পছন্দ করত না। হয়তো সে চাইত না ভাইজার মনে কোনো সন্দেহ জাগুক। আর্জন মামা চলে গেলে ভাবি প্রাজি আমাকে বলতো, যদি ভাইজা জানতে পারে আর্জন এসেছিল, তাহলে বড় ঝামেলা হবে। আমি তাকে আশ্বাস দিতাম, ভাইজা কি করে জানবে? ভাইয়ার আজ এত কম ছিল যে সংসার চালানোই কষ্টকর হয়ে যেত। ভাবি আর ভাইয়ার সম্পর্কের মধ্যে এমন কিছু ছিল যা ভাবি কখনো খোলাখুলি বলতে পারত না। এসব জানার পর আমার মনে হতো, ভাইয়ার মতো এমন নিষ্ঠুর মানুষের সঙ্গে ভাবি কেন নিজের জীবন নষ্ট করছে। এক রাতে আমি আমার আর ভাবির বিছানা পাতলাম, আর তার সঙ্গে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাইয়া আমার ঘরে এলো। ভাবি তখন আমার পাশে শুয়েছিল। ভাইয়া তাকে সঙ্গে যেতে বলল, কিন্তু ভাবি ভয়ে ভয়ে না বলল। আমি চোখ খুলিনি, তবে শুনতে চাইছিলাম ভাইজা ভাবিকে কি বলে। ভাবি বলল, আমি তোমার সঙ্গে যাব না। তুমি সবসময় এমনই বলো। আবারও সে বারণ করল, তোমার ঘুমোনো উচিত। তোমার বোন এখন বড় হয়েছে। কিন্তু ভাইয়া জোর করে তার হাত ধরে তাকে তুলে নিয়ে গেল। আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হল। ভাইজা ভাবির সঙ্গে কি করছে? আর সালোনির সেই ইংরেজি সিনেমার কথাটাও আমার মাথায় ঘুরতে লাগল। 2 ঘন্টা পরেও ভাবি ফিরল না। আমি পানি খেতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর ভাবি আমার পিছনে এলো। আমি গভীরভাবে তাকে দেখলাম। তার চুল এলোমেলো। আমি এটা দেখে চমকে গেলাম। ভাবি বুঝতে পারল আমি তাকে লক্ষ্য করছি, আর তার ফোপানোর আওয়াজ আমার কানে এলো। আমার মন চাইছিল উঠে ভাবিকে সান্ত্বনা দিই, আর মনের সব প্রশ্ন, সব কথা জিজ্ঞেস করি। কিন্তু আমি চুপ করে রইলাম। পরদিন সকালে ভাইজা এমনভাবে তৈরি হয়ে ঘর থেকে বেরোল, যেন কোনো বড় মানুষ। তার আজ কম ছিল, তবু সে সবসময় খুশি থাকত আর হাসত। এমনভাবে তৈরি হয়ে বেরোত যেন কোনো ধনী লোক। আমি নিজেকে দেখলাম, আর নিজের প্রতি ঘৃণা জন্মাল। ভাইয়ার সামনে নাস্তা রেখে আমি স্কুলে চলে গেলাম। স্কুলে সারাদিন আমার মন ভাবির ছেঁড়া হাতার দিকে আটকে রইল। স্কুল থেকে ফেরার পথে আর্জন মামার সঙ্গে দেখা হল। আমাকে দেখেই তিনি আমাকে তার গাড়িতে বসিয়ে নিলেন। আমি কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়লাম। আর্জন মামা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এত চুপচাপ কেন থাকো? তোমার কি সমস্যা? আমি সব কথা তাকে খুলে বললাম। আমার কথা শুনে তিনি বললেন, তুমি কি জানো না তোমার ভাই ভালো মানুষ নয়? তোমার ভাবিকে কেন মুক্তি দিচ্ছ না? কতদিন তোমরা দুজন তার অত্যাচার সহ্য করবে? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, আর গভীর চিন্তায় ডুবে গেলাম। আমার জন্য এটা একটা বড় প্রশ্ন ছিল। আমি কখনো ভাবিনি ভাইজা এমন কিছু করতে পারে। ভাইয়া আমার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলেনি, তাহলে তাকে নিষ্ঠুর বলবো কি করে? আমি তো এটাও জানতাম না ভাইয়া আর ভাবির মাঝে আসলে কি হচ্ছে। আর্জন মামার কথা ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে গেলাম। তারপর তিনি আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এলেন, আর নিজেও ভিতরে ঢুকলেন। ভাবি আমাদের দেখে খুশি হল, আর তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করল। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই নিজের ঘরে চলে গেলাম। আর আর্জন মামা ভাবির কাছে বসে গল্প করতে লাগলেন। আমার ঘুম আসছিল না, আমি শুধু তার কথাগুলো নিয়ে ভাবছিলাম। 3 দিন কেটে গেল। এই সময় ভাবি আমার সঙ্গে আমার ঘরে ঘুমোচ্ছিল। আমার কাছে থাকলে সে একদম নিশ্চিন্ত আর খুশি থাকত। ভাইয়ার আচরণ প্রতিদিনের মতোই ছিল, কিন্তু যখন সে ভাবিকে নিজের ঘরে নিয়ে যেত, তখন আরও খুশি হতো। 4র্থ দিনে ভাইয়া আবার ভাবিকে তার ঘরে ডাকল। আমি সারারাত অস্থির হয়ে এপাশ ওপাশ করলাম। সকালে ভাবি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এলো। তাকে ঠিকমতো হাঁটতেও কষ্ট হচ্ছিল। সে কোনোমতে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ভাবি তোমার পায়ে কি হয়েছে? সে হেসে বলল, ছোটখাটো ব্যাপারে মন দিও না, মন দিয়ে পড়াশোনা করো। তোমার 10ম শ্রেণীর রেজাল্ট ভালো না হলে পরে আফসোস করবে। ভাবিকে নাস্তা দিয়ে আমি ভাইয়ার কাছে গেলাম। তাকে নাস্তা দিতে গিয়ে সে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করল। ভাইয়ার কথায় এত ভালোবাসা ছিল যে আমি অবাক হয়ে গেলাম। ভাইজা কোনোভাবেই কঠোর বা নিষ্ঠুর মনে হতো না।
বরং ভাবির অবস্থা আর তার কষ্টের কথা শুনে আমি তাকে বোঝার চেষ্টা করতাম। একদিন যখন আমি ভাইজাকে নাস্তা দিতে গেলাম, তিনি আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতে লাগলেন। আমি ভাইজাকে বললাম, ভাবি ছাড়া আমার ঘুম আসে না, তুমি প্লিজ রাতে ভাবিকে তোমার ঘরে ডাকো না। আমার কথা শুনে ভাইজা হেসে উঠল আর খেতে শুরু করল। আমি ভাইজাকে খুব ভালোবাসতাম, কিন্তু সেদিন চুপচাপ স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। স্কুলে টিচার আমাদের বোঝালো, কখনো পুরো সত্যি না জেনে কোনো সিদ্ধান্ত নিও না, আধা সত্যি সবসময় বিপজ্জনক, এটা মানুষকে ধ্বংস করে দেয়। টিচারের এই কথা আমার মাথায় একটা নতুন জানালা খুলে দিল। আমি ঠিক করলাম, ভাইয়ার পুরো সত্যিটা জানতেই হবে, তারপর ভাবিকে ভাইয়ার হাত থেকে মুক্ত করতে হবে। আরজন মামা আমাকে কথা দিয়েছিলেন যে কোনো সময় আমার পাশে থাকবেন। আমার ভাবি দেখতে আমার মতোই ছিল। আমার বয়স তখন 16, কিন্তু আমার চেহারা ভাবির মতোই লাগত। পরের রাতে আমি নিজে ভাবিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়িয়ে দিলাম। তারপর তার চাদর গায়ে জড়িয়ে ভাইয়ার ঘরে চলে গেলাম। ভাইয়ার ঘরে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল। ভাইয়া অন্ধকারে বসেছিল। আমি ঢুকতেই ভাইয়া খুব খুশি হয়ে আমার দিকে তাকালো আর কাছে এলো। আমার কাঁধে হাত রেখে আমাকে তার পাশে বসিয়ে দিল। ভাইয়ার পাশে বসে আমার শরীর কাঁপছিল। আমি জানতাম না এরপর কি হবে, তবে পুরো সত্যিটা জানতে চাইছিলাম। ভাইজা ভালোবাসা ভরা গলায় বলল, তুমি আমার থেকে এত দূরে চলে গেলে কেন? আমাকে জোর করে তোমাকে ঘরে ডাকতে হয়। আমি মানি আমার বোন এখন বড় হচ্ছে, তবু সে এখনো অনেক ছোট। তারপর গম্ভীর হয়ে বলল, সুনিতা, আমি তোমাকে বলে দিই, ওই লোকটা ঠিক নেয়, তার মন ভালো না। আগেও একবার সে তোমাকে নষ্ট করার চেষ্টা করেছিল, আর এখন আমাদের ঘরে একটা বড় মেয়েও আছে। তাই আমি সবসময় সতর্ক থাকি। আমি ভাবি না, আমি তাদের মেয়ে। ভাইয়া আস্তে আস্তে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তার ঘুম এসে গেল। ভাইয়া আমার পাশে শুয়ে গভীর ঘুমে ডুবে গেল। আমি চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে এলাম। ভাইজা এমন কিছু করেনি যাতে আমার অস্বস্তি হয়। তাই আরজন মামা আর ভাবি সম্পর্কে আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। পরের দিন সকালে ভাইজা রোজকার মতোই ছিল। তার আচরণে কোনো বদল দেখলাম না। স্কুল থেকে ফিরে দেখি বাড়ির বাইরে আরজন মামার গাড়ি দাঁড়িয়ে আছে। সাধারণত আমি দূর থেকে সালাম করে ঘরে ঢুকতাম, কিন্তু আজ চুপিসারে ঢুকে গেলাম। ভাবি আর আরজন মামা আমার ঘরে বসে কথা বলছিল। আমি আসার কথা তারা টের পায়নি। যা শুনলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। আমি কল্পনাও করতে পারিনি যে সত্যিটা জানতে আমি এতটা উৎসুক ছিলাম সেটা এত ভয়ঙ্কর হবে। ভাবি বলছিল, আমার নন্দ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বুদ্ধ ভাইজা আমাকে জোর করে এই সম্পর্কে আটকে রেখেছে। আমি এখন মুক্তি চাই। সে আমাকে ঘরে নিয়ে যায়, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি বেরোতে গেলেই নিজের সাহস হারিয়ে ফেলি। আমি গুড্ডির আমার মনে ভালো করে বসিয়ে দিয়েছি যে তার ভাই আমার ওপর অত্যাচার করে। একদিন তো আমি নিজেই আমার জামার হাতা ছিঁড়ে ফেলেছিলাম। আমি চাই যখন বুদ্ধর কাছে মুক্তির কথা বলবো, তখন আমার নন্দ আমার পাশে থাকুক। আমাকে গুড্ডিকে ছেড়ে তার বাড়ি থেকে বেরোতে হবে। গুড্ডি তো সবাইকে আমার নির্দোষতা আর তার ভাইয়ের জুলুমের গল্প শোনাবেই। তারপর আমি তাকে নিয়ে তোমার জীবনে যোগ দেব। আরজন মামা হেসে বললেন, গুড্ডিকে বলেছি যখনই তার আমার সাহায্য লাগবে আমি তার পাশে থাকব। আগেও একবার তো আমি মাঝপথে তাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তখন আমার স্বামী আমাকে ক্ষমা করে নিয়েছিল। আরজন মামা ভাবির হাত ধরে বললেন, আমি তার জন্য খুব লজ্জিত। বাধ্য হয়ে তোমার হাত ছেড়েছিলাম, কারণ আমার পরিবার এটা মানতে চায়নি যে আমি একজন বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখি। কিন্তু এখন আমাকে আটকানোর কেউ নেই। আমি পুরো মন দিয়ে তোমাকে আর তোমার নন্দকে আমার করে নেব। তবে গুড্ডির কোনোভাবেই জানা চলবে না তার আসল ভাইকে। আমরা চাই না সে বুঝতে পারুক যে আমরা তাকে নিষ্ঠুর প্রমাণ করতে চাই। ভাইয়ার কথা মনে পড়ল। আরজন আগেও আমাদের সংসার ভাঙার চেষ্টা করেছিল। আমি অনেক কিছু জেনে গিয়েছিলাম, তাই ঘরে ঢুকে পড়লাম। আমাকে দেখে ভাবি আর আরজন মামা চমকে উঠল। একটু ভয় পেলেও তারা নিজেদের সামলে নিল। আরজন মামা আমার দিকে চকলেট বাড়ালেন। আমি চকলেট না নিয়ে ভাবির দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, তোমাকে আমাকে বলতেই হবে, ভাইয়ার সঙ্গে তোমার আসল সমস্যা কি? ভাবি বুঝে গেল তার মিথ্যে এবার ফাঁস হয়ে গেছে, তাই কোনো ধাকাধাকি না করে সব সত্যি খুলে বলল। ভাবি জানালো, বিয়ের আগে সে আরজন মামার সঙ্গে প্রেম করত, কিন্তু আরজন মামা তার সঙ্গে বিয়ে না করে দুবাই গিয়ে চাকরি বেছে নিয়েছিল। ভাবির মনে তার প্রতি ভালোবাসা রয়ে গিয়েছিল। তার বাড়ির লোকেরা ভাইজাকে তার জন্য পছন্দ করেছিল। ভাইজা বয়সে 10 বছরের বড় আর গায়ের রং কালো, আর ভাবি ছিল সুন্দরী। বাড়ির ইচ্ছে ভাইয়ার সঙ্গে তার বিয়ে হয়।
ভাবি বিয়ে করলেও ভাইজাকে মন থেকে মেনে নিতে পারেনি। এই সম্পর্ক তার কাছে একটা বোঝা হয়ে গিয়েছিল। তবু সে যেভাবে পারছিল চালিয়ে যাচ্ছিল। বিয়ের 1 বছর পর আমি তাদের জীবনে এলাম। ভাবির বিয়ের 8 বছর পর আরজন মামা দুবাই থেকে কিছুদিনের জন্য ফিরলেন। তার মনে ভাবির জন্য পুরনো প্রেম আবার জেগে উঠল। ভাবিও নিজের অনুভূতির কাছে হার মেনে তার সঙ্গে লুকিয়ে দেখা করতে শুরু করল। তারা পরিবারে বলে দিল যে ভাবি আর ভাইজা একে অপরকে সত্যি ভালোবাসে, যাতে ভাবির বদনাম না হয়। ভাইয়া যখন ভাবির পাশে দাঁড়াল, তখন পরিবার চুপ হয়ে গেল। সবাই মিলে ভাবিকে জোর করে ফিরিয়ে দিল। প্রেমের উচ্ছ্বাস ঠান্ডা হয়ে গেল। 1 বছর আগে আরজন মামা আবার সেই প্রেম জাগিয়ে তুলল। তিনি তখন দুবাই থেকে চিরতরে ফিরে এসেছিলেন। ভাবির প্রতি তার আবেগ আবার জ্বলে উঠল। ভাবি শুরু থেকেই ভাইজাকে পছন্দ করত না। আমাদের অবস্থাও ভালো ছিল না। আরজন মামার কাছে দুবাইয়ের টাকা পয়সা ছিল। ভাবির পক্ষে ভাইজাকে ছাড়া কঠিন ছিল না। কিন্তু সমস্যা ছিল, ভাইয়া আমাকে খুব ভালোবাসত। ভাবিও আমাকে ছাড়তে চাইত না। তাই সে ভাইজাকে খারাপ প্রমাণ করতে শুরু করল। নিজেকে কষ্টে আর দুঃখে ভরা দেখিয়ে আমাদের তার পক্ষে টানতে চাইল। এত বছর আমি ভেবে এসেছি, ভাইজা কখনো আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলে না, তাহলে ভাবির ওপর অত্যাচার করবে কি করে? আমি ভাবিকে স্পষ্ট বললাম, তোমার যদি তার বাড়িতে যেতে ইচ্ছে হয় তুমি যেতে পারো, কিন্তু আমি আমার ভালো আর সরল ভাইজাকে ছাড়তে পারব না। আরজন মামা, যিনি আগে 2বার ভাবিকে ছেড়েছেন, 3য়বার তার ওপর ভরসা করছিলেন, আজ প্রথমবার তার চোখে আমি শুধু নিজের চাওয়া দেখলাম। আমি বুঝলাম, চাওয়া পূরণ হলেই তিনি ভাবিকে ছেড়ে দেবেন। ভাবি আমাকে স্বপ্ন দেখালো, আমাকে তার সঙ্গে যেতে বাধ্য করল, কিন্তু আমার কাছে ভাইজাই সবচেয়ে বড় ছিল। যদি আমি সত্যিটা না দেখতাম, হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। ভাগ্যিস আমি নিজের চোখে সব দেখলাম, কানে সব শুনলাম। ভাবি আরজন মামার সঙ্গে যেতে প্রস্তুত ছিল, কিন্তু যখন আরজন মামা দেখলেন আমি তাদের হাতে আসব না, ভাবির সঙ্গে যাব না, তখন তিনি ভাবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। ভাবি জানতে পারল আরজন মামা তার জন্য নয়, আমার জন্যই বাড়িতে আসত। তখন সে অবাক আর রাগে ফেটে পড়ল। আরজন মামা একজন ধূর্ত আর প্রতারক মানুষ ছিলেন, যিনি ভাবির ভালোবাসাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। ভাবি বুঝল, তার সঙ্গে গেলে আমার সম্মান আবারও বিপদে পড়ত, যেমনটা আগে কয়েকবার হয়েছিল। প্রথমবার ভাবির নিজের ভুল বোধ হল। সে ভাইজাকে মন থেকে গ্রহণ করল। পরের দিন সকালে ভাইজা আর ভাবি হেসে হেসে ঘর থেকে বেরোল। আমার মনটা একটা শান্তিতে ভরে গেল। কখনো কখনো ভালোবাসার নামে আমরা এমন বড় ধোঁকা খেয়ে যাই যে মুখ দেখানোর জায়গা থাকে না। আসল ভালোবাসা তো বিয়ের পর হয়, যেখানে দুজন মানুষ একে অপরের কষ্ট আর সুখে ভাগ নেয়। তাই বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্প কেমন লাগলো? তোমাদের মতামত কমেন্টে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অন করে রাখো, যাতে আমাদের নতুন গল্পের খবর তোমরা পেয়ে যাও। আমি আমার শিক্ষিকার আদর্শ ছাত্র ছিলাম। তার এক কথায় সব কাজ করে দিতাম। একদিন তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। তখন তার হাত পা ব্যথা করছিল, তাই আমি তার পায়ের ম্যাসাজ করতে শুরু করলাম। হঠাৎ করে তিনি আমার হাত ধরে তার বুকে রাখলেন। বন্ধুরা, আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। এই গল্পটি একজন ছেলের কাহিনী। কলেজের শেষ বছর আমার জন্য এতটা সৌভাগ্য নিয়ে আসবে তা আমি কখনো কল্পনা করিনি। কলেজের সবচেয়ে সুন্দর শিক্ষিকা আমার প্রেমে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই আমাকে এমন স্বর্গীয় সুখ দিলেন যা আমি কখনো ভাবিনি। আমার নাম অর্জুন। আমি আমার পড়াশোনার জন্য হোস্টেলে থাকতাম। আমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমি যে কলেজে পড়তাম সেই কলেজের হোস্টেলেই থাকতাম। সেখানে 3 বছর কেটেছে আমার। সেখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করা যেত। আমি এখন গ্র্যাজুয়েশনের 3য় বর্ষে পড়ছি। দ্বাদশ শ্রেণী থেকে আমি সেই হোস্টেলে ছিলাম। প্রতিবার দীপাবলিতে ছুটি হলে বাড়ি যেতাম। 5 বছর কেটে গেছে এখানে। পড়াশোনায় আমি ছিলাম খুবই মেধাবী এবং খেলাধুলায়ও ভালো ছিলাম। আমার একটি ভালো পরিচিতি গড়ে উঠেছিল, যা আমি আমার ভালো অভ্যাসের মাধ্যমে অর্জন করেছিলাম। যেমন আমরা পরিচিত হয়ে উঠি, তেমনি আমাদের শত্রুও বেড়ে যায়। আমার সাথেও এমনটাই হয়েছিল। কখনো কারো সাথে আমার ঝগড়া হতো না, তবুও কেশব সিংহানিয়া নামে একটি ছেলে সবসময় আমাকে কোনো না কোনো বিপদে ফেলার চেষ্টা কর। কেশব সিংহানিয়া ও তার দল 56 জন মিলে একটি গ্রুপ তৈরি করেছিল। একদিন লেকচার শেষে ক্লাস থেকে বের হওয়ার সময় একটি মেয়ের হাত থেকে তার বইগুলো পড়ে গেল। তাকে বিপদে দেখে আমি সাহায্য করতে এগিয়ে গেলাম, কিন্তু সে আমার ওপর অভিযোগ আনল যে আমি তাকে প্রপোজ করছি। আমার শিক্ষিকা সেখানে ছিলেন এবং সেই মেয়ে শিক্ষিকার সামনে মিথ্যে অভিযোগ করল। এ কারণে আমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া যেতে পারত, কিন্তু আমার শিক্ষিকা আমার পক্ষে কথা বললেন এবং সেই মেয়েটিকে ভালো করে বকাঝকা করলেন। শিক্ষিকা বললেন,
তুমি মেয়ে, তাই তোমার মিথ্যে সহ্য করা হবে না। এমন কিছু করার সাহস আজ থেকে আমার সামনে নিও না। শিক্ষিকা মেয়েটিকে একটি ভালো শিক্ষা দিলেন। কিছুক্ষণ পরে আমাকে শিক্ষিকার কেবিনে ডাকা হলো। এই শিক্ষিকা 4 দিন আগে অন্য একটি হোস্টেল থেকে এখানে এসেছেন। কেবিনে ঢুকে তিনি আমাকে বসতে বললেন এবং আমার নাম জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, অর্জুন, তোমার নামটা খুব সুন্দর। আমি এখানে নতুন এসেছি, কিন্তু তোমার সত্তা আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে শিক্ষিকা যে কোনো কাজ হলে আমাকে বলে দিতেন এবং আমি সব কাজ করে দিতাম। একদিন শিক্ষিকার জন্মদিনে তিনি আমাকে তার বাড়িতে দাওয়াত দিলেন। রাত 9টার পরে হোস্টেল থেকে বাইরে যাওয়া নিষেধ ছিল, তাই আমি যেতে না চাইলে তিনি বললেন, তুমি 6টায় চলে এসো, তোমাকে পরে হোস্টেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তার এত অনুরোধে আমি সন্ধ্যায় তার বাড়িতে গেলাম। শিক্ষিকার বাড়ি খুব সুন্দর ছিল। তিনি নিজে গেট থেকে আমাকে নিয়ে গেলেন। তার বাড়িটি খুব পরিষ্কার এবং সুশৃঙ্খল ছিল। এতদিন পর আমি একটি পূর্ণাঙ্গ এবং সুন্দর বাড়ি দেখলাম। তার বাড়িতে প্রবেশ করার পর দেখি আমাদের ছাড়া আর কেউ নেই। জন্মদিনের কেক টেবিলে রাখা ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম, আপনার বাড়িতে আর কেউ নেই? তিনি হেসে বললেন, না, আমি একাই থাকি। আমি জানতে চাইলাম, আপনার স্বামী কোথায়? তিনি বললেন, আমার বিয়ে হয়নি, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। আমি তার কথায় অবাক হলাম। তার এত সৌন্দর্য থাকার পরও তার সৌন্দর্য উপভোগ করার কেউ নেই। সেই রাতে আমি তার বাড়িতে ডিনার করলাম। তার হাতের রান্নাও ছিল অত্যন্ত সুস্বাদু। কথা বলতে বলতে রাত 9:30 হয়ে গেল। আমি ম্যাডামকে বললাম, এখন আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ম্যাডাম বললেন, এখন এত তাড়াহুড়ো কেন? আরও কিছুক্ষণ থাকো। কিছুক্ষণ পরে ম্যাডাম তার রুমে চলে গেলেন। ভেতর থেকে তিনি আমাকে ডাক দিলেন। আমি রুমে গিয়ে চোখ বন্ধ করে বললাম, ম্যাম, সরি, আমাকে ক্ষমা করুন। আমি ভেবেছিলাম আপনি আমাকে ডাকছেন। ম্যাডাম বললেন, অর্জুন, আমি সত্যিই তোমাকে ডাকছিলাম। আমি ভেবেছিলাম কেন কাপড় পরিবর্তনের সময় তিনি আমাকে ডাকলেন। তখন ম্যাডাম পেছন দিকে দাঁড়িয়ে বললেন, আমার ব্লাউজের হুক খুলতে আমার হাত পৌঁছাচ্ছে না, তুমি কি আমাকে সাহায্য করবে? তার কাপড় স্পর্শ করার সাহস আমার ছিল না, কিন্তু তাকে সাহায্য করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি তার ব্লাউজের হুক খুলে দিলাম এবং কাজ শেষ হলে রুম থেকে বের হয়ে এলাম। সেই রাতে আমি তার বাড়িতে থেকে গেলাম। সকালে আমি তার সাথে হোস্টেলে এলাম। আমার সব বন্ধুরা অবাক হয়ে দেখছিল যে আমি কলেজের প্রধান শিক্ষিকার সাথে এসেছি। আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল কেন আমি রাতে নিজের ঘরে ছিলাম না, কিন্তু আমি তাদের উত্তর না দিয়ে এড়িয়ে গেলাম। কয়েকদিন কেটে গেল। এখন 3 দিন হলো ম্যাডাম কলেজে আসছেন না। 3 দিন পর তার ফোন এল। তিনি বললেন, অর্জুন, আমাকে একটু সাহায্য করো। তার এক কথায় আমি দৌড়ে তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি তার মুখ পুরোপুরি ম্লান। তিনি ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। আমি তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং জানলাম তার কোমরে মচকেছে। এ কারণেই তিনি গত 2 দিন ধরে কলেজে আসছেন না। আমি তার জন্য মেডিকেল থেকে ওষুধ নিয়ে এলাম। তখন তিনি বললেন, অর্জুন, 3 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো পরিবর্তন অনুভব করছি না। তুমি কি আমার কোমরে গরম তেল দিয়ে মালিশ করতে পারবে? হয়তো এতে আমি আরাম পাব। আজ পর্যন্ত আমি তার কোনো কাজেই না বলিনি। আজ তো তিনি সত্যিই আমার সাহায্যের প্রয়োজন, তাই আমি কিভাবে না বলি? আমিও চেয়েছিলাম যে তিনি দ্রুত সেরে উঠুন, তাই বিনা দ্বিধায় আমি তার কোমরের মালিশ শুরু করলাম। আমার হাত যতই তার কোমরে ঘুরছিল, ততই তার মুখ থেকে শব্দ বের হচ্ছিল। হয়তো তার অনেক ব্যথা হচ্ছিল। ম্যাডাম যুবতী ছিলেন। তার কোমরে নজর পড়তেই আমি মনোযোগ হারাতে লাগলাম, কিন্তু আমি নিজেকে সামলালাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। ম্যাডাম বললেন, তুমি চাইলে দিনে কলেজে যেতে পারো, কিন্তু দয়া করে কয়েকদিন রাতে আমার সাথে থাকো। যখন আমি একটু ভালো অনুভব করব তখন আমি নিজেই তোমাকে চলে যেতে বলবো। তিনি খুবই একা ছিলেন। তার সাহায্যের জন্য আশেপাশে আর কেউ ছিল না। আমি সেখানে থাকব কিনা এই নিয়ে চিন্তা করছিলাম। তখন ম্যাডাম বললেন, অর্জুন, সংকটের সময় আপনজনরাই পাশে থাকে। আমি তোমাকে আপন ভেবে এখানে থাকতে বলেছি, কিন্তু যদি তোমার ইচ্ছে না হয় তাহলে কোনো সমস্যা নেই। ম্যাডাম খুবই দুঃখিত হয়ে পড়লেন। তখন আমি বললাম, ম্যাডাম, আমি আপনার আপনজন, আপনি একদম চিন্তা করবেন না। যতদিন আপনি ভালো বোধ করবেন না ততদিন আমি এখানে থেকে যাব। আমার কথা শুনে ম্যাডাম খুশি হলেন। রাতে আমি নিজেই তার বাড়িতে রান্না করলাম। গত 5 বছরে অনেক কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার হাতের রান্না খেয়ে ম্যাডাম খুব খুশি হলেন। তারপর তিনি আমার হাত ধরে হঠাৎ করে চুমু খেলেন। তার জন্য এটা স্বাভাবিক ছিল, কিন্তু আমার জন্য এটা একেবারেই স্বাভাবিক ছিল না। ঘুমানোর আগে আবার তার কোমরে মালিশ করলাম। মালিশ করে যখন আমি হলের বাইরে ঘুমাতে যাচ্ছিলাম, তখন ম্যাডাম আমাকে থামালেন। তিনি বললেন, আজ তুমি আমার ঘরেই ঘুমাবে। রাতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে জাগাতে পার। তার বিছানায় তার পাশে ঘুমাতে আমার অস্বস্তি হচ্ছিল, কিন্তু সত্যিই তার আমার সাহায্যের প্রয়োজন ছিল, তাই আমি সেখানে ঘুমাতে রাজি হয়ে গেলাম। ঘরের আলো নিভতেই আমি ঘুমিয়ে পড়তে লাগলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার উপর হাত বুলাচ্ছে। আমি চমকে উঠলাম এবং পাশের নাইট ল্যাম্পটা জ্বালালাম। আলো জ্বলতেই দেখলাম ম্যাডামের হাত আমার কোমরের কাছে দিয়ে যাচ্ছে।
এটা দেখে আমি তার হাত সরিয়ে দিলাম। আমি বললাম, ম্যাডাম, এটা কি হচ্ছে? আপনি কি করছেন? তিনি বললেন, এখানে তুমি আমার ছাত্র নও, আর আমি তোমার ম্যাডাম নই। তোমাকে দেখে প্রতিদিন আমার তোমার কাছে আসার ইচ্ছে হয়, কিন্তু তুমি এই সুন্দর শরীর থেকে সবসময় দূরে সরে থাকো। তুমি পুরুষ নও কি? আমি বললাম, ম্যাডাম, আপনি আমার ওপর সন্দেহ করবেন না। আমি পুরুষই, কিন্তু আমি কখনো আপনাকে সেই দৃষ্টিতে দেখিনি। এতে তিনি বললেন, আমি সন্দেহ করি তুমি পুরুষ নও, তোমাকে তা প্রমাণ করতে হবে। তারপরই আমি মানব যে তুমি পুরুষ। ম্যাডাম আমাকে উত্তেজিত করছিলেন যাতে আমি তার সাথে সময় কাটাই, কিন্তু আমি তা করব না। আমি স্পষ্টভাবে না বললাম। তখন তিনি রেগে গিয়ে তার ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে যাওয়ার কিছুক্ষণ পরেই তার চিৎকার শোনা গেল। আমি বাইরে গিয়ে দেখতে লাগলাম, তার ঘরের অন্যদিক থেকে আওয়াজ আসছিল। ম্যাডাম ভিতরে কি করছিলেন এটা আমার বুঝতে পারছিলাম না। ২০ মিনিট পরে তিনি সেই ঘর থেকে বেরিয়ে এলেন। বের হওয়ার সময়ও ক্লান্ত দেখাচ্ছিল। আমি তাকে মনা করেছিলাম, তাই তিনি রেগেছিলেন। আমি তার বর্তমান অবস্থা দেখে তার কাছে গেলাম। আমি বললাম, ম্যাডাম, আমি আপনাকে এতটাই পছন্দ করি যে আপনি আমার প্রেমের পরীক্ষা পাশ করেছেন। এখন আমার পরীক্ষা দেওয়ার পালা। এটা বলে আমি তাকে 2 হাতে তুলে নিলাম এবং তার ঘরে নিয়ে গেলাম। আমি এত কাছে ছিলাম যে তার চোখে এক আলাদা আলো দেখলাম। ঘরে গিয়ে তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং নিজেও তার পাশে শুয়ে পড়লাম। তিনি আমার গলায় হাত দিলেন এবং আমরা একে অপরের অনেক কাছাকাছি চলে এলাম। ম্যাডাম আর সহ্য করতে পারছিলেন না। তিনি আমাকে চুমু খেতে শুরু করলেন। তখন আমি বললাম, ম্যাডাম, একটু ধীরে, আপনার সামনে আমি এখনো ছোট। বলতে বলতে আমি আরও কাছে চলে এলাম। যখন আমি পুরোপুরি কাছে গেলাম তখন তিনি চোখ বন্ধ করে ফেললেন। তিনি আমার জন্য পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন। আমি বললাম, ম্যাডাম, আপনার ক্যামেরা চালু আছে। এটা শুনতেই তিনি চোখ খুললেন এবং বললেন, অর্জুন, তুমি কি বলছো? আমি বললাম, ম্যাডাম, আমি সত্যি বলছি। আপনি আপনার প্রেমিকের সাথে মিলে আমার সাথে থাকা অবস্থায় ভিডিও তৈরি করছেন না? আপনি একজন ভণ্ড শিক্ষিকা। আপনার সব সত্য আমার সামনে উদ্ঘাটিত হয়েছে। গত কয়েক মাস ধরে আপনি আমার চারপাশে ঘুরছিলেন, আমাকে কাছে ডাকছিলেন। আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসতে শুরু করব না? আমি আপনার জন্মদিনের কেক কেটেছিলাম। সেদিন আপনি আমার হাত ধরেছিলেন এবং তখনই আমার হৃদয়ে আপনার জন্য একটি জায়গা তৈরি হয়েছিল, যে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু কখনো প্রকাশ করিনি। কিছুদিন আগে আপনি 3 দিন কলেজে আসেননি। আপনার চিন্তায় আমি আপনাকে দেখতে আপনার বাড়িতে গিয়েছিলাম। সেদিন আমি আমার ভালোবাসার প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য কিছু অন্যরকম ছিল। সেটা আমার সামনে সব প্রকাশ করে দিয়েছে। আমি আপনার বাড়ির বাইরে একজন পুরুষের জুতা দেখেছি। তখনই আমার সন্দেহ হয়েছিল, তাই আমি আপনার জানালায় উকি মেরে দেখলাম এবং আপনাকে আপনার প্রেমিকের বাহুতে দেখলাম। সেদিন আমি শুনেছিলাম আপনার পরবর্তী পরিকল্পনা। আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার সময় ভিডিও তৈরি করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন, কিন্তু আপনার ক্যামেরাম্যানকে আমার বন্ধুরা ধরেছে। আপনি এটা কেন করছিলেন? আপনি নিজেই বলবেন না হয় কিছু আরও ফাঁস করাতে হবে? এটা বলে আমি তার বাড়ির অন্য ঘরে গেলাম যেখানে ম্যাডাম গিয়েছিলেন। সেখানে থেকে একটি হুইল চেয়ারে বসা একটি মেয়েকে বাইরে নিয়ে এলাম। তাকে দেখেই ম্যাডাম হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমাকে এর সম্পর্কে কে বলল? তখন আমি বললাম, সেদিন জানালার পাশ থেকে আমি আওয়াজ শুনেছিলাম। আমি সেখানে উকি মেরে তাকে দেখেছিলাম। এখন সব সত্যি সত্যি বলুন। তখন ম্যাডাম বললেন, এটা আমার বড় বোন। তিনি পা দিয়ে অক্ষম। আমার বাবা অবসর নিয়ে তাকে তার জায়গায় চাকরি দিয়েছিলেন। তারা এই বাড়িটাও তার নামে করে দিয়েছিলেন। তার মতে তার অক্ষম মেয়ের বিয়ে হবে না, তাই তার কাছে তার নিজস্ব একটি বাড়ি এবং তার নিজের টাকা থাকা উচিত। মা বাবা সবকিছু তাকে দিয়ে দিয়েছেন। আমি তেমনি রয়ে গিয়েছিলাম। যখন তিনি চাকরিতে যোগ দিলেন, আমি তার সাথে এখানে এসে পড়লাম। তারপর তাকে এই বাড়িতে বন্ধ করে দিলাম এবং তার সমস্ত কাগজপত্রে আমার ছবি লাগিয়ে দিলাম এবং তার জায়গায় প্রধান শিক্ষিকা হয়ে গেলাম। তার বিয়ে করে ঘর বাঁধার ইচ্ছা ছিল। আমি তাকে ব্ল্যাকমেল করে তার বিয়ে তোমার সাথে করাতে চেয়েছিলাম এবং যখন তুমি তাকে নিয়ে তোমার গ্রামে চলে যেতে, তখন বলতাম তিনি তার চাকরি এবং এই বাড়ি আনন্দের সাথে তার বোনকে দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি আমার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছ। রাগে ম্যাডাম তার বোনের উপর হাত তুলেছিলেন, তাই বেচারি চিৎকার করছিল। সেই ভণ্ড ম্যাডামের সত্য উন্মোচনে আমাকে এই দলের অনেক সাহায্য পেয়েছিলাম। তারা তার প্রেমিককে ভালোভাবে পিটিয়েছিল। সেই অক্ষম মেয়েটির নাম নিতে হয়েছিল। আমরা তাকে সেই সংকট থেকে বের করে এনেছিলাম, তাই সে আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল। এখন আমাদের হোস্টেলের সঠিক এবং সৎ অধ্যাপিকা পেয়েছিলাম। নুয়না ম্যাডাম এবং তার পিতা মিলে তাদের মিথ্যাবাদী কন্যাকে যথাযথ শাস্তি দিয়েছিলেন। তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং তার নামে সবকিছু ফিরিয়ে নিয়েছিলেন। মিথ্যাবাদী ম্যাডামকে এতদিন ধরে হোস্টেলকে প্রতারণা এবং সরকারি কাজে জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল। এতে আমার সাহায্যকারী দলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তাদের সাহায্য ছাড়া আমি একা কিছুই করতে পারতাম না। আমাদের এই সফলতার জন্য হোস্টেলে আমাদের সম্মানিত করা হয়েছিল। আমি দলের নেতা কেশবুকে বললাম, বন্ধু, তোমার সঙ্গীদের এগিয়ে যেতে দেখে পিছনে টেনে আনার পরিবর্তে
আজ যেমন তুমি আমার সাহায্য করেছ, তেমনি কিছু ভালো করার জন্য এই দল প্রতিষ্ঠা করা উচিত। কাউকে বিরক্ত করে নেয়, বরং কারো সাহায্য করে বড় হওয়া উচিত। তাতেই আমাদের মান ও সম্মান। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।